ওকে, তোদের এই লেকচারটাতে আমি ডিসকাস করব ফ্রিকশন। আমি এখানে তোদের সাথে ডিসকাস করব ইঞ্জিনিয়ারিং মেকানিক্স টপিক হলো ফ্রিকশন। ফ্রিকশন নিয়ে আমি ডিসকাস করব তোদের সাথে। ওকে, এই ফ্রিকশন বলার আগে এর বেসিক যে আইডিয়াটা বা কনসেপ্টটা আমাদের জানতে লাগবে, ঠিক আছে? তো ফার্স্টের টপিক যেটা, সেটা হলো টাইপস অফ ফ্রিকশন। টাইপস অফ ফ্রিকশন, কি কি টাইপের ফ্রিকশন হয়? ফ্রিকশন মেইনলি দুইটা ভাগে ভাগ করা হয়। একটা স্ট্যাটিক ফ্রিকশন, আরেকটা হলো তোর ডায়নামিক ফ্রিকশন। কখন স্ট্যাটিক ফ্রিকশন আসতেছে, কখন ডায়নামিক ফ্রিকশন আসতেছে, আর ফ্রিকশন জিনিসটা কি এটা বুঝতে লাগবে। ফার্স্ট আমি বলি ফ্রিকশন জিনিসটা কি। মনে কর কোনো একটা অবজেক্ট আছে, কোনো একটা অবজেক্ট, এই একটা টেবিলের উপর এমন করে রাখা আছে। ওকে, এই অবজেক্টটাকে এই অবজেক্টটা যদি এই টেবিলের উপর যদি এই ডাইরেকশনে মুভ করে, এদিকে মুভ করে, মনে কর কোনো একটা ভেলোসিটিতে বা অ্যাক্সিলারেশনে যা ইচ্ছা হইতে পারে, তাহলে এর মোশনের বিপরীত দিকে একটা ফ্রিকশন কাজ করে এই অবজেক্ট আর এই টেবিলের সংলগ্ন এই জায়গাটাতে একটা ফ্রিকশন কাজ করে। ঠিক আছে? কেমন আমি তোকে দেখাচ্ছি, 3D একটা ছবি দেখাই। মনে কর একটা কোনো অবজেক্ট এরকম এরকম কোনো অবজেক্ট, এইটা অবজেক্টের নিচের তলটা, ঠিক আছে? নিচের তলটা। আর এইটা একটা কোনো টেবিল আছে, এইটা একটা কোনো টেবিল। এই নিচের তলটা আর এই যে তলটার মধ্যে একটা ফ্রিকশন কাজ করে, কিরকম? আমি যদি একে জুম করি আমি যদি একে জুম করি তাহলে দেখতে পারবো এইখানে এরকম এরকম উঁচু নিচু মাইক্রোস্কোপিক ভিউ দেখা যাবে, একটু উঁচু নিচু সারফেস দেখা যাবে। যতটাই স্মুথ করিস না কেন, কিছু না কিছু একটু হলো রাফনেস থাকবে। ঠিক একইভাবে এইটাকেও যদি জুম ইন করিস এটাকেও যদি তুই জুম ইন করিস তাহলে দেখতে পারবি এই সারফেসটাও কিছুটা উঁচু নিচু থাকবে। তাহলে এইটা হলো ব্লক বা বডি, এইটা হলো বডি, আর নিচেরটা হলো টেবিল। এই ব্লক আর টেবিলের মাঝখানে যে এই যে উঁচু নিচু এই যে খাঁজটা, সেটার জন্যই আমাদের ফ্রিকশন জেনারেট হয়। আর এই ফ্রিকশনটাই কাজ করে কি, এর মোশনকে এর মোশনের ডাইরেকশন মোশনকে বাধা দেয় বা রেজিস্ট করে। তাহলে বাধা দেওয়ার যদি টেন্ডেন্সি থাকে ফ্রিকশনের, তাহলে ফ্রিকশন কি মোশনের দিকে মোশনের দিকে কাজ করবে না উল্টা দিকে? তোরা ভাবতেছিস একদম ঠিক, উল্টা দিকে কাজ করবে। তাহলে এই সারফেসে এই যে উপরের যে ব্লকটার ক্ষেত্রে ফ্রিকশনটা কাজ করবে আমার এই নিচের দিকে, ঠিক আছে? কিন্তু এই টেবিলের উপর ফ্রিকশনটা কাজ করবে আমার এই উপরের দিকে। বোঝা গেল? এই জিনিসটা বোঝা গেল। ফ্রিকশন এই জাংশনটাকে তোর ইকুইলিব্রিয়াম হইতে লাগবে। এই ব্লকে যদি তোর এদিকে কাজ করে ফ্রিকশন, তাহলে নিচের প্লেটেও তোর উল্টা দিকে কাজ করবে, ঠিক আছে? না হলে ইকুইলিব্রিয়ামে থাকবে না। বোঝা গেল এই পুরো সিস্টেমটা? এইটা হলো বেসিক আইডিয়া অফ ফ্রিকশন। ফ্রিকশন, ঠিক আছে? বেসিক আইডিয়া অফ ফ্রিকশন। ফ্রিকশন কি আর কেন অপোজিট ডাইরেকশনে কাজ করে আমরা বলি। নেক্সট আসতেছি ফ্রিকশনের টাইপ আমি প্রথমে ডিসকাস করলাম, স্ট্যাটিক ফ্রিকশন অ্যান্ড ডাইনামিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন মানে কি? স্ট্যাটিক মানে স্থির অবস্থা, স্ট্যাটিক মানে হলো স্থির অবস্থা। মনে কর কোনো একটা অবজেক্ট, এই যে অবজেক্টটা যদি টেবিলের উপর যদি স্থির অবস্থায় থাকে, ঠিক আছে, কিন্তু কিন্তু তার কোনো মোশন নাই, বাট মোশন করানোর চেষ্টা করতেছিস। মনে কর তুই একটা চেয়ারে বসে আছিস, তোর কোনো ফ্রেন্ড তোকে ধাক্কা দিচ্ছে পিছন থেকে, কিন্তু তুই চেয়ার থেকে উঠলি না। তার মানে কি, তোকে উঠানোর চেষ্টা করতেছে বাট তুই উঠতেছিস না এই কারণে চেয়ার আর তোর মধ্যে একটা ফ্রিকশন কাজ করতেছে। এই ফ্রিকশনটাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন। হোয়েন
when object বা body at rest body at rest body at rest। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন কখন কাজ করে? বডি যখন রেস্ট কন্ডিশনে কাজ করে। আর ডাইনামিক ফ্রিকশন, এইটা আমি আরো ডিটেলে বলবো পরের টপিকে। ডাইনামিক ফ্রিকশনটা কি? যখন বডি মুভ করতেছে, মনে কর তো তুই সাইকেল চালাইতেছিস রাস্তার উপর দিয়ে সাইকেল চালাইতেছিস, তো তুই তো মোশনে আছিস, তাহলেও কিন্তু তোর সাইকেলের টায়ারের উপরে রোড ফ্রিকশন দিবে। এইটা কোন কন্ডিশনে? যখন অবজেক্টটা বডিটা মোশনে আছে, তাহলে বললাম যে ডাইনামিক ফ্রিকশন মানে ওই ফ্রিকশনের পার্ট, ওইটা নিয়ে আমরা ডিসকাস করব যখন বডি বডি অ্যাট অ্যাট মোশন বডি অ্যাট মোশন। তাহলে বোঝা গেল এই পুরো টপিকটা। এটা হলো বডি অ্যাট রেস্ট, আর এটা হলো বডি অ্যাট মোশন। এটা হলো টাইপ অফ ফ্রিকশন। এখন আছে ফ্রিকশনের বেসিক আইডিয়াটাতে আসে। এখানে দেখ আমি নিচে কতগুলা 4টা ছবি আঁকাইছি। 4টা ছবি। আমি কি ডিসকাস করতেছি? রিলেশন বিটুইন অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড ফ্রিকশনাল ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স, এইটা হলো আমার অ্যাপ্লাইড ফোর্স, এইটা হলো আমার অ্যাপ্লাইড ফোর্স, এইটা হলো অ্যাপ্লাইড ফোর্স, এইটা হলো অ্যাপ্লাইড ফোর্স, এইটা হলো অ্যাপ্লাইড ফোর্স। 4টা কন্ডিশন। মনে কর এখানে অ্যাপ্লাইড ফোর্স হলো P1, এখানে হলো P2, এখানে হলো P3, এখানে হলো P4। এই কন্ডিশনে এফ মানে ফ্রিকশনাল ফোর্স হলো F1, উল্টা দিকে কাজ করতেছে টেবিল আর অবজেক্ট তল বরাবর। এইখানে হলো P2, এইখানে হলো সরি পি না, F2, এখানে হলো F3, আর এখানে F4। এইটা এমন একটা কন্ডিশন, ফার্স্টেরটা এটা হলো কন্ডিশন 1, এইটা হলো কন্ডিশন 1। এই কন্ডিশনে আমি বললাম যে দেখ, মনে কর আমি ধরি এই কন্ডিশনে অবজেক্টটা বা বডিটা অ্যাট রেস্টে আছে, অ্যাট রেস্ট। ঠিক আছে, যদি অ্যাট রেস্টে থাকে, অবজেক্টটা যদি মুভ না করে, তাহলে কি এটা ইকুইলিব্রিয়ামে আছে? তার মানে বলা যায় P1 ইজ ইকুয়াল টু F1। ওকে, এইটাও ধরলাম হলো এমন একটা কন্ডিশন যেখানে অ্যাপ্লাইড ফোর্স P2টা সামহাউ গ্রেটার দেন P1, P2টা কিছুটা বড় P1 এর থেকে। মনে কর এখানে P দিতেছিলি 10, এখানে দিলি 20, তাহলে এই কন্ডিশনে আমি ধরতেছি অবজেক্টটা ছিল অ্যাট রেস্ট কন্ডিশনে, রেস্ট কন্ডিশনে। যদি রেস্ট কন্ডিশনে থাকে তাহলে ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে P2 is equal to F2। ওকে, P2 is equal to F2। ঠিক একইভাবে ধরতেছি এইটাও হলো সামহাউ গ্রেটার দেন P2, P2 র থেকেও বড় দিলাম। মনে কর এখানে 20, তো এখানে 30 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছিস। আমি ধরলাম এইটাও হলো অ্যাট রেস্ট কন্ডিশন। যদি রেস্ট কন্ডিশনে থাকে তাহলে P3 is equal to F3 হবে। রেস্ট কন্ডিশন আছে না, রেজাল্টেন্ট 0, তাহলে এটা হবে। ওকে, এত অবধি আমি আগে ডিসকাস করিনি। তাহলে আমি কি দেখলাম? যতক্ষণ অবজেক্ট রেস্ট কন্ডিশনে আছে, অ্যাপ্লাইড ফোর্স ইজ ইকুয়াল টু ফ্রিকশনাল ফোর্স হবে। অ্যাপ্লাইড ফোর্স ইজ ইকুয়াল টু ফ্রিকশনাল ফোর্স। এটা একদম ঠিক। এইটা আর এইটার মধ্যে কি হইতেছে? P1 হলো P2 গ্রেটার দেন P1, আর P3 গ্রেটার দেন P2, মানে সব থেকে বড় P3, তারপর P2, তারপর P1। মানে কোনো একটা অবজেক্টের উপর ফোর্স যে দিতেছিস, সেই ফোর্সটা ধীরে 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 ইনক্রিজ করতেছিস, ধীরে ধীরে ইনক্রিজ করতেছিস। যদি ইনক্রিজ করতে থাকিস, তাহলে আমরা দেখলাম যে তোর ফ্রিকশনাল ফোর্সটাও ইনক্রিজ করতেছে। তো দেখ, এখানে F1টা ছোট, P1টা ছোট, F1টাও ছোট। মনে কর হলো P1টার মান হলো 10, তাহলে F1 এর মান কত? 10। মনে কর P2 এর মান হলো কিছুটা বেশি, মানে 20, তাহলে F2 এর মান কত? 20। আর এখানে F3 মান করো 30, তাহলে P এর মান 30, তাহলে ধর F3 মানও 30। তাহলে দেখ, P এর মানটা যত ইনক্রিজ করতেছিস,
পি এর মানটা যত ইনক্রিজ করতেছিস তার ফলে এফ এর মানটাও তত ইনক্রিজ হচ্ছে, তাই তো? এই আইডিয়াটা বোঝা গেল? এইটা কতক্ষণ অবধি? অ্যাট রেস্ট কন্ডিশন অবধি। অ্যাট রেস্ট কন্ডিশন অবধি এটা ভ্যালিড। কিন্তু যখনই এটা মোশনে চলে আসবে, মনে করো এটা একটা কন্ডিশন অ্যাট মোশন, যখনই অবজেক্টটা মোশনে, আমি ধরতেছি হলো এইটা হলো এতটা পরিমাণে ফোর্স পি দিয়ে দিছি, মানে এইটা হলো গ্রেটার দেন পি থ্রি থেকেও বেশি, তার ফলে অবজেক্টটা মোশনে চলে আসছে, অবজেক্টটার মধ্যে মোশন চলে আসছে, বাট তবু তো এফ আমাদের কাজ করবে। এই এফটা হবে কম, বললাম যে এই F4 which is less than F3, কিন্তু এগুলার ক্ষেত্রে দেখ F2 greater than F1 ছিল, আমি উল্টা করে লিখি F1 less than F2 আর F2 less than F3, বাট এখানে F3 greater than F4, এইটা হলো ইম্পর্টেন্ট পার্ট, গ্রেটার দ্যান F4। বোঝা গেল? তার মানে আমি বুঝলাম যে যখন অবজেক্ট স্ট্যাটিক কন্ডিশনে থাকবে বা অ্যাট রেস্টে থাকবে, তখন অবজেক্টটার মধ্যে যে ফ্রিকশন কাজ করতেছে সেই ফ্রিকশনটা হলো এফ টি বাড়ার সাথে সাথে এফ ও বাড়তে থাকবে। বাট যখন অবজেক্ট মোশনে থাকবে, দেখ এইটা হলো সেই জাংশন, এইটা এইটা হলো সেই জাংশন যখন যখন ফোর্সটা কিছুটা বাড়াইলেই অবজেক্টটা মোশনে চলে আসবে, এইটাকে বলা হয়, এই যে পার্ট বা এই যে লিমিট, এইটাকে বলা হয় লিমিটিং লিমিটিং ফ্রিকশন, এইটাকে বলা হয় লিমিটিং ফ্রিকশন। ওকে, এইটাকে বলা হয় লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন হলো সেই ফ্রিকশনাল ফোর্স বা সেই কন্ডিশন যখন অবজেক্টটা রেস্ট আর মোশনের মাঝখানে আছে। কোথায় আছে? রেস্ট কন্ডিশন আর আর মোশনের মাঝখানে আছে, সেটাকে বলা হয় হলো লিমিটিং কন্ডিশন বা লিমিটিং ফ্রিকশন বা লিমিটিং কন্ডিশন, যেটা ইচ্ছে বলতে পারিস। তাহলে বোঝা গেল আমাদের রিলেশন বিটুইন অ্যাপ্লাইড ফোর্স আর ফ্রিকশনাল ফোর্স তোকে বের করলো। এখান থেকে কোশ্চেন কি আসে বলতেছি, এখান থেকে এইটাই আসলো, স্ট্যাটিক এইটা কি, এইটা 1, এটা হলো 2, এটা হলো 3 আর এটা 4, 1 2 3 তিনটাই স্ট্যাটিকে আছে, আর তিনটায় দেখ এখানে হলো আছে মোশন, স্ট্যাটিকের থেকে এই যে স্ট্যাটিকের থেকে মোশনের ফ্রিকশনাল ফোর্সটা কম, ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্সটা কম। তাহলে আমরা লিখতে পারি লিমিটিং ফ্রিকশন, এখানে লিখতে পারি স্ট্যাটিক ফ্রিকশন ইজ মোর, বাট ডাইনামিক ফ্রিকশন, ডাইনামিক মানে কি অ্যাট মোশন, ডাইনামিক ফ্রিকশন ইজ লেস। বোঝা গেল? কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন আমি একটু পরে আমি ডিসকাস করব, এই টপিকটা বুঝে নে। স্ট্যাটিক ফ্রিকশন আর ডাইনামিক ফ্রিকশনের মধ্যে এইটা বেশি হয়, এইটা কম হয়। ওকে, এইটা বেশি, এইটা কম হয়। এইটা এখান থেকে কোশ্চেন দিলে দিতে পারে, আর এখান থেকে দিবে না। আমি এইটার পরে আরেকটুখানি কন্টিনিউ করতেছি। অ্যাপ্লাইড ফোর্স আর হলো ফ্রিকশনাল ফোর্সের মধ্যে একটা ডায়াগ্রাম ড্র করতেছি। ওকে, মনে কর কি আঁকাইতেছি আমি এখানে, অ্যাপ্লাইড ফোর্স and frictional ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স আর ফ্রিকশনাল ফোর্সের মধ্যে আমি একটা রিলেশন ড্র করতেছি। মনে কর
এইটা হলো এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই। এই অ্যাক্সিসে আমি করতেছি ফ্রিকশন মানে এফ, আর এটা হলো তোর ফোর্স, এটা হলো তোর ফোর্স মানে পি। ওকে, তাহলে এখানে দেখ আমরা এখানে যে ড্রটা করতেছি, তাহলে এইটা আমি হলো ফোর্স আর ফ্রিকশনের মধ্যে ডায়াগ্রাম ড্র করতেছি। মনে কর যতক্ষণ অবধি অবজেক্টটা স্ট্যাটিক কন্ডিশনে আছে, মনে কর তুই হলো আম, এইটা একটা পয়েন্ট পাইলি, এইটা একটা পয়েন্ট পাইলি, এইটা একটা পয়েন্ট পাইলি, আর এইটা একটা পয়েন্ট পাইলি। মানে যখন তুই এই P1 দিতেছিস তখন তুই ফ্রিকশনাল ফোর্স কত পাইলি? F1। যখন তুই P2 দিতেছিস তখন তুই ফ্রিকশনাল ফোর্স পাইতেছিস F2। যখন তুই P E3 দিতেছিস তখন তুই পাইলি F3। ওকে, আর তুই মনে কর তাহলে এটাকে যদি যোগ করিস, কানেক্ট করিস, তাহলে কি পাবি? তাহলে পাইলি এইটা। কিন্তু যখন তুই পিটাকে ইনক্রিজ করবি, যখন তুই পিটাকে ইনক্রিজ করবি, আচ্ছা এখানে একটুখানি কারেকশন করে নে, একটুখানি কারেকশন করে নে, অ্যাক্সিসটা একটু ভুল হয়েছে। ওকে, এইটা হলো তোর ফোর্স আর এইটা হলো তোর ফ্রিকশন। মনে রাখবি এই এক্স অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে, এক্স অ্যাক্সিসে ওইটা থাকে যেটার উপর ওয়াই ডিপেন্ড করে। তো পি এর উপর ফোর্স মানে পি এর উপর ডিপেন্ড করে এফ। ওকে, তাহলে এটা আমি উল্টা করছিলাম। তাহলে হলো এইটা আমাদের P1, P2, P3, F1, F2, F3। বাট যখন তুই ফোর্সকে ইনক্রিজ করলি, মনে কর ফোর্সকে ইনক্রিজ করলে এরকম একটা পয়েন্ট আনলি, এরকম একটা পয়েন্ট আনলি, এরকম একটা পয়েন্ট আনলি, তখন দেখবি ফ্রিকশনাল ফোর্সটা কিছুটা কমে গেল। মানে তোর এইটা যদি তোর P4 হয় তাহলে এইটা হবে তোর F4। এখান থেকে সাডেন ড্রপ ডাউন হবে, মানে এই যে ডায়াগ্রামটা এরকম করে কমবে। এটা তো এই পয়েন্ট ছিল, এটা 4 নাম্বার পয়েন্ট, তখন এরকম করে ড্র ডাউন হবে, এবার কমতে থাকবে। এইটা হলো সেই কন্ডিশন যার আগ পর্যন্ত যার আগ পর্যন্ত অবজেক্টটা রেস্ট কন্ডিশনে থাকে, যার পরে অবজেক্টটা মোশনে চলে আসে। তো এই পয়েন্টটাকে বা এই জাংশনটাকে বলা হয় লিমিটিং ফ্রিকশন। দেখ এই পয়েন্টেই হলো ওই পয়েন্ট যেই পয়েন্টে তোর এইটা হলো ওই পয়েন্ট যেই পয়েন্টে তোর ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স পাইতেছিস। তাহলে লিমিটিং ফ্রিকশন হলো ইজ দ্য ম্যাক্সিমাম ফ্রিকশন, আর এটা অ্যাট রেস্ট কন্ডিশনে থাকে। রেস্ট কন্ডিশনে যখন আমি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই করতে পারি। তাহলে বোঝা গেল কি কি পয়েন্ট। লিমিটিং ফ্রিকশন হলো ওই পয়েন্ট যেখানে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স পাই, এটা রেস্ট কন্ডিশনে থাকে। আর এটা তখনই জেনারেট হয় মানে রেস্ট কন্ডিশনে আছে বাট আমি ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই করতে পারছি তবু নড়তেছে না। মনে করো একটা বড় পাথর, একটা বড় পাথর
একটা সারফেসের উপর আছে, এইটার উপর যদি অল্প ফোর্সও দিই সেটা কি মুভ করতেছে? করবে না। এইটার উপর কতটা ম্যাক্সিমাম ফোর্স দেওয়া অবধি এ স্ট্যাটিক অবস্থায় বা রেস্ট কন্ডিশনে থাকে, বা যার একটু পরে এটা মোশনে চলে আসবে, সেই কন্ডিশনটাকে বলা হয় হলো, সেই ভার্জ অফ ফেইলার বা ভার্জ অফ কন্ডিশনটাকে বলা হয় হলো লিমিটিং ফ্রিকশন। ঠিক আছে, আমরা এই চ্যাপ্টারে যত ফ্রিকশন দেওয়া থাকবে সব আমরা লিমিটিং ফ্রিকশনই বলবো। ঠিক আছে, ম্যাক্সিমাম পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো। নেক্সট চলে আসি আমরা। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট, এখানে ল অফ ফ্রিকশন, ল অফ ফ্রিকশন আমরা ডিসকাস করব। ল অফ ফ্রিকশন কি? ল অফ ফ্রিকশন এই জিনিসটা দেখ, ফার্স্ট ল অফ ফ্রিকশন বলছে যে ফ্রিকশনাল ফোর্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সারফেস এরিয়া। এখন কথা হলো, আমি যে সাইকেল চালাই, সাইকেল চালাই, মনে কর এই যে সাইকেল, এই যে সাইকেল, আমরা যে সাইকেল চালাই, এই সাইকেলে কি ব্রেক লাগানো থাকে? ব্রেক লাগানো থাকে। এখন কথা হলো যে এই যে ব্রেক, এই ব্রেকটার এরিয়া, তোর এই যে ব্রেক, রাবারের ব্রেক হয় তাই তো, এই যে ব্রেক, এই ব্রেকটার এরিয়ার উপর ফ্রিকশন ডিপেন্ড করে না। তার মানে আমি বলতে চাইতেছি ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ, ফ্রিকশন ইজ, ফ্রিকশন ইজ ইন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সারফেস এরিয়া। এইটা, এইটা আমি বলতে চাইছি, ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সারফেস এরিয়া। সারফেস এরিয়ার উপর ফ্রিকশন ডিপেন্ড করে না। ঠিক আছে, অনেকে এই কনসেপ্টটা থাকে যে আমার যদি সারফেস এরিয়া কন্ট্যাক্টটা বেশি থাকে ফ্রিকশনটা বেশি কাজ করবে, এরকম না। ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেন হয়, এখান থেকে কোশ্চেন হয়। তো এইটা আমাদের গেল। নেক্সট আসতেছে ভেরি ইম্পর্টেন্ট, এখানে বলছে কি আপ টু লিমিটিং ফ্রিকশন এফ ইজ ইকুয়াল টু মিউ, মিউ এন। দেখ, এনটা কি? এনটা হলো নর্মাল ফোর্স। দেখ কি বললাম এখানে, আগের স্লাইডটাতে দেখ, দেখ আপ টু লিমিটিং ফ্রিকশন, এইটা দেখ তো লিনিয়ারলি না, লিনিয়ারলি ইনক্রিজিং, লিনিয়ারলি ইনক্রিজিং। তো এইটার জন্য একে বলা হয় যে আপ টু রেস্ট, মানে আপ টু মোশন বা আপ টু লিমিটিং কন্ডিশন, এটা কি বলা হয়? লিমিটিং কন্ডিশন। আপ টু লিমিটিং কন্ডিশন আমাদের এটা লিনিয়ার হয়, সেইটাই তো এখানে বলা। এফ, এইটা মানে কি? এটা লিনিয়ার। এফ ইজ ইকুয়াল টু মিউ এন, এটা মানে কি? এটা মানে হলো, তোর যদি এরকম কোন একটা অবজেক্ট থাকে, মানে টেবিল থাকে, তার উপর যদি এরকম কোন একটা অবজেক্ট থাকে, এর উপর যদি ফোর্স অ্যাপ্লাই করি, সেরকম ফোর্স অ্যাপ্লাই করলি এফ, আর এর ওয়েট, মনে কর এই যে এইটা হলো ওয়েট ডাব্লু, এর ফলে এর একটা রিয়াকশন তৈরি হবে, নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশন সবসময় টেবিলের থেকে 90 ডিগ্রিতে কাজ করে, এটা আমি আগেও তোদের সাথে ডিসকাস করছি। এটা হলো নর্মাল রিয়াকশন। এন, এন দিয়ে লিখি, অনেকে আর দিয়ে লেখে, যা ইচ্ছা। ঠিক আছে, এন লিখলাম। এইটার ফলে কি এখানে একটা ফ্রিকশনাল ফোর্স জেনারেট হবে, বলতেছে যে এই ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু মিউ এন। মিউটা কি? মিউটা হলো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ফ্রিকশন। মিউটা কি? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। বোঝা গেল? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এইটা একটা কনস্ট্যান্ট। এই মিউ, এই মিউটা ডিপেন্ড করে না এই এরিয়ার উপর। মিউ ডাজ নট ডিপেন্ড অন সারফেস এরিয়া। এই মিউটা আমার ডিপেন্ড করে না, আমার হলো ডিপেন্ড করে কেবলমাত্র এই দুইটা ম্যাটেরিয়ালের উপর। মনে কর এই অবজেক্টটা আছে, তৈরি করা হচ্ছে রবারের, আর এই সারফেসটা আছে মনে কর স্টিল বা কাঁচ, তাহলে দেখবি এর মধ্যে মিউটা হবে কি? বেশি। রাবারের ক্ষেত্রে হবে বেশি। বাট এখন মনে কর এই মিউটা হলো কমে যাবে কখন? এই অবজেক্টটা যদি তোর কাচের হয়, মনে কর কাচের উপর কাচের একটা ব্লক আছে, তখন কিন্তু মিউ আমার ডিক্রিজ করবে। এখানে একটু ভালো মতো বোঝ, যখন তোর গ্লাস, মানে কাঁচ, গ্লাস টু গ্লাস, গ্লাস আছে, তখন আমার একটা আলাদা মিউ থাকবে। যখন গ্লাস টু, মনে কর অ্যানাদার সারফেস স্টিল, স্টিল থাকতেছে, তখন কিন্তু মিউ আমার চেঞ্জ হয়ে যাবে। এটা যদি ওয়ান হয় এটাকে আমি টু লিখবো।
এরকম না যে এই অবজেক্টের উপর ডিপেন্ড করতেছে এই অবজেক্টের সারফেস আর কোন সারফেসে আছে, এই দুইটা কম্বিনেশনের উপর ডিপেন্ড করে, এই কম্বিনেশনের উপর ডিপেন্ড করে এই মিউটা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বোঝা গেল। এইটাই পরে লেখা আছে ফ্রিকশনাল ফোর্স ডিপেন্ড অন টাইপ অফ সারফেস কি টাইপের সারফেস আছে সেটার উপর ডিপেন্ড করছে। গ্লাস টু গ্লাস, গ্লাস টু স্টিল, গ্লাস টু রাবার, রাবার টু স্টিল, সবগুলাতে ডিপেন্ড আলাদা হয়ে যাবে ফ্রিকশনাল ফোর্স। আমরা এইটা হলো ল অফ ফ্রিকশনাল ফোর্স। ওকে, গেল পুরো ব্যাপারটা আমাদের এখানে ফ্রিকশনাল ফোর্স সম্পর্কে। এবার নেক্সট টপিকে চলে আসি। এখন আসতেছে ফ্রিকশন অ্যাঙ্গেল। ফ্রিকশন অ্যাঙ্গেল এই ওয়ার্ডটা দেখবি তোদের পরীক্ষার সময় প্রচুরবার পাই যেতে পারিস, একবার দুইবার পাই যেতে পারিস এই ফ্রিকশন অ্যাঙ্গেল এই টপিকটা। কি জিনিসটা, মনে কর এই একটা টেবিল আছে, তার উপর কোনো একটা অবজেক্ট আছে যার উপর লাল কালারের কোনো একটা ফোর্স পি অ্যাপ্লাই করা হয়েছে, আর এই যে অবজেক্টটার ওয়েট হলো ডাব্লু। মনে কর ওয়েট, এটা এটা হলো ওয়েট ডাব্লু। ঠিক আছে, তার ফলে কি একটা রিয়াকশন কাজ করবে মনে কর আর উল্টা দিকে, আর এইটা হলো ফ্রিকশনাল ফোর্স এফ। এটা হলো ফ্রিকশনাল ফোর্স এফ ইজ ইকুয়াল টু মিউ আর। ঠিক আছে, মিউ আর। এখন দেখ, আমি বললাম যে এখন এখান থেকে দেখা যায়, এখান থেকে দেখা যায় তোর আর ইজ ইকুয়াল টু ডাব্লু, আর ইজ ইকুয়াল টু ডাব্লু, অ্যান্ড অ্যান্ড তোর পি ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু এফ, পি ইজ ইকুয়াল টু এফ ফর মিউ আর। মিউ আর, আর এর মান কত ডাব্লু, তাহলে এখানে হয়ে যাবে পি ইজ ইকুয়াল টু মিউ ডাব্লু, পি ইজ ইকুয়াল টু মিউ ডাব্লু। ঠিক আছে, এই জিনিসটা বোঝা যায়। ওকে, এখন এখান থেকে আরেকটা জিনিস এখানে ভালো মতো দেখবি, আমরা এখানে ডিসকাস করবো হলো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন is the angle between resultant force of a r and r টা কিন্তু নরমাল। ঠিক আছে, আমি r দিয়ে লিখবো, তোদের আগের স্লাইডে আমি n দিয়ে লিখছিলাম। r or normal to the frictional force, মানে আমি এখানে এইটাকে সাইডে আমি নাহলে আমি এইখানেও দেখাতে পারি, অসুবিধা হবে না। মানে এই ফোর্স আর এই ফোর্সের একটা তো রেজাল্টেন্ট থাকবে, এইটা হলো সেই রেজাল্টেন্ট, এইটা হলো রেজাল্টেন্ট, এইটা হলো রেজাল্টেন্ট, মনে কর এস রেজাল্টেন্ট, আমি সাইডে আঁকাই না হলে। এইটা হলো তোর ফ্রিকশনাল ফোর্স, আর এইটা হলো তোর নর্মাল। এইটার রেজাল্টেন্ট, এইটার রেজাল্টেন্ট হলো এইটা, এটা হলো রেজাল্টেন্ট এস। এই রেজাল্টেন্ট আর নর্মালের মধ্যে যে অ্যাঙ্গেলটা কাজ করে সেটাই হলো ফ্রিকশন অ্যাঙ্গেল, যেটাকে আমরা নর্মালি আই দিয়ে ডিনোট করব ফ্রিকশন অ্যাঙ্গেল। তাহলে যদি বলে ফ্রিকশন অ্যাঙ্গেল কি, তাহলে বলবি অ্যাঙ্গেল বিটুইন নর্মাল টু the ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, নর্মাল টু দা ফ্রিকশনাল ফোর্স, এইটা বলবো আমরা, হ্যাঁ, হলো কি ফ্রিকশন অ্যাঙ্গেল। এখন এখানে দেখ, ফ্রিকশন অ্যাঙ্গেল তো বুঝলি, এর মানটা আমরা বের করে নিই। দেখ এই যে ত্রিভুজটা প্রডিউস হইতেছে, এই যে ত্রিভুজটা, ঠিক আছে, মনে করি নাম দিই ও এ, এটা পয়েন্টের নাম বি। ও এ বি থেকে দেখ লেখা যায় ট্যান ফাই। ট্যান মানে কি, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে কি, এইটা হলো লম্ব, এইটা ইজ ইকুয়াল টু কি, এইটা মানে কি এফ, আর ভূমি মানে কি এই যে এইটা, যেটার মান কত আর। আর এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, মিউ আর। তার মানে লেখা যায় মিউ আর বাই আর, আর আর কাটাকাটি, তাহলে মিউ। তাহলে লেখা যাইতেছে কি, লেখা যাইতেছে ট্যান থিটা বা ট্যান অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ ইকুয়াল টু মিউ। তোকে যদি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দেওয়া বের করতে বলে, যেখানে মিউ দেওয়া আছে, তাহলে কি হবে, মিউ ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ। মিউটা কি, মিউটা হলো একটা কনস্ট্যান্ট হুইচ ইজ
সেটা হলো আমাদের কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, যেটা আমার ডিপেন্ড করে সারফেস টু সারফেসের উপর। ঠিক আছে, এইটা। বা অনেক সময় তোদের দেওয়া থাকে কি, ফায়ারমান দেওয়া থাকে, মানে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দেওয়া থাকে, তোকে মিউ বের করতে বলে। তাহলে প্রসেস কি, tan phi ইজ ইকুয়াল টু মিউ, বাস এইটুকু জিনিস। তাহলে এইটা মনে রাখতে লাগবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমি বক্স করলাম, খুব ইম্পর্টেন্ট, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। নেক্সট স্লাইডে আসি এখন। এবার ডিসকাস করব অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ মানে কি, কি ডিসকাস করব, অ্যাঙ্গেল অফ রিপোজ। মনে কর কোনো একটা নততল আছে বা ইনক্লাইন সারফেস আছে, দেখছিস না, কোনো যে ট্রাক থাকে, ট্রাক থেকে বা বড় বড় গাড়ির থেকে যখন মালপত্র নামায় তখন কি করে, এই যে মনে কর এইটা ট্রাক, এখানে হলো অনেক অবজেক্ট আছে, বড় বড় কার্টুন আছে, ঠিক আছে, কার্টুন আছে, এই কার্টুন গুলাকে নামাবি, কিভাবে নামায়, এইখানে এরকম একটা ইনক্লাইন প্লেন রাখে না, ইনক্লাইন প্লেন রাখে, এইটার সাহায্যে অবজেক্টটাকে নিচে নামাইতে সুবিধা হয়। তো আমি এইখানে ওই ইনক্লাইন প্লেনের কথা বলতেছি। এইটা মনে কর সেই ইনক্লাইন প্লেন। মনে কর যখন ইনক্লাইন প্লেনটা এরকম আছে, এর উপর একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা মুভ করতেছে না, এই ইনক্লাইন প্লেনটাকে এরকম করলি, দেখলি অবজেক্টটা তবু মুভ করতেছে না, ঠিক আছে। আচ্ছা আমি এখানে একটু, মনে কর প্লেনটা এরকম করলি, এর উপর অবজেক্ট আছে, একটা কাজ করি আমি, এটা একটু, এই ছিল অবজেক্টটা, দেখা গেলো অবজেক্টটা মুভ করে না। এখন অবজেক্টটাকে কিছু প্লেনটাকে কিছুটা আরেকটু ইনক্লাইন করলি, দেখলে অবজেক্টটা এখনো মুভ করে না। এখন মনে করে এই প্লেনটাকে আরো ইনক্লাইন করলি, দেখলি অবজেক্ট আরো মুভ করতেছে না, এখনো মুভ করতেছে না। এখানে তোর অবজেক্ট মুভ করতেছে না, এখানেও করতেছে না, এখানেও করতেছে না। বাট বাট এই কন্ডিশনে আনার পর দেখলি যে আর একটু, আর এই কন্ডিশনে আনার পর দেখলি যে আর একটুও যদি আমি ইনক্লিনেশন বাড়াই, তাহলে অবজেক্টটা মুভ করে যায়, তাহলেই অবজেক্টটা মুভ করে যায়। তার মানে এইটা হলো সেই কন্ডিশনে যেখানে অবজেক্টটা মুভ করা স্টার্ট করবে। তাহলে এইটা হলো সেই অ্যাঙ্গেল, যেই অ্যাঙ্গেলে অবজেক্টটা মুভ করা স্টার্ট করবে, থিটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম, থিটা। ঠিক আছে, আমি এখানে সেই থিটার কথা বলছি। তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজ হলো এমন একটা ইনক্লিনেশন, যেই ইনক্লিনেশনে অবজেক্টটা সেলফ ওয়েটে নিচের দিকে নিচের দিকে মুভ করবে, নিচের দিকে মুভ করবে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। বোঝা গেল, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। দেখ এটা আমরা দেখি। আচ্ছা, এটা মনে কর অবজেক্টের ওয়েট হলো ডাব্লু। এইটার কে আমরা দুইটা উপাংশে ভাগ করব, এইটা একটা উপাংশ, অন্য কালার দিয়ে বুঝতে সুবিধা হবে, এইটা একটা উপাংশ, এইটা একটা উপাংশ। এইটা যদি থিটা হয় তাহলে এইটাও থিটা হবে, তাহলে যার সাথে অ্যাঙ্গেল আছে সেটা হবে কস, ডাব্লু কস থিটা, আর এটা ডাব্লু সাইন থিটা। ওকে, এই অবজেক্টটা এর উপরে, টেবিলটা বা প্ল্যাঙ্কটা এর উপরে একটা নর্মাল দিবে, মনে কর আর, নর্মাল আর কাজ করবে, ঠিক আছে। আর এই অবজেক্টটা মুভ করার চেষ্টা করতেছে কোন দিকে, এখন কিন্তু মুভ করে নাই, লিমিটিং ফ্রিকশন বলতেছে, মুভ করে নাই, স্ট্যাটিকে আছে। তাহলে ফ্রিকশন কাজ করবে কি, এর উল্টা দিকে ফ্রিকশন কাজ করতেছে, মানে কি এফ, মানে কি লেখা যায়, মিউ আর লেখা যায়। ওকে, লেখা যায়। এখন দেখ লেখা হইতেছে এখানে, এখানে লেখা যায়, দেখ, ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স এফ ইজ ইকুয়াল টু, মানে এই যে এইটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা।
ওকে, বা এফ এর জায়গায় লেখা যায় কি মিউ আর ডাব্লু সাইন থিটা। এখন দেখ আর ইজ ইকুয়াল টু, আর এর উল্টা দিকে কি আছে, আর ইজ ইকুয়াল টু ডাব্লু কস থিটা। তাহলে আর এর মানটা যদি এখানে বসাইস, আর এর মানটা যদি এখানে বসায় দিস, তাহলে কি হইতেছে মিউ ডাব্লু কস থিটা ইজ ইকুয়াল টু ডাব্লু সাইন থিটা। এখানে একটা জিনিস বুঝে নে, আমরা সবসময় অবজেক্টকে, যত ফোর্স আছে সমস্ত ফোর্সকে এই প্লেনের এই প্লেনের এই বরাবর আর এই বরাবর ভাগ করে নিই। আমি এই বরাবর আর এই বরাবর নিয়ে আমি ক্যালকুলেশন করব। আমি দেখ ফার্স্টে এই বরাবর নিয়ে কাজ করলাম, এইটা এই বরাবর নিয়ে কাজ করলাম, এইটা। ওকে, বোঝা গেল? এটা যেন মনে থাকে। আচ্ছা, তাহলে এখানে দেখ ডাব্লু 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 গেল, তাহলে লেখা যাচ্ছে কি মিউ সাইন থিটা বাই কস থিটা। সাইন বাই কস মানে কি ট্যান থিটা ইজ ইকুয়াল টু মিউ, এইটা লেখা যাইতেছে। আর আর এইটাই হলো আমাদের অ্যাঙ্গেল অফ রিপোজ। মানে তোকে যদি অ্যাঙ্গেল অফ রিপোজ থিটা চায় তাহলে লিখবি হলো ট্যান ইনভার্স মিউ। ভালো মতো দেখ, একটু আগে আগের স্লাইডে আমি তোদের সাথে ডিসকাস করলাম কি অ্যাঙ্গেল অফ ফিকশন, যেখানে পেলাম ট্যান ফাই ইজ ইকুয়াল টু মিউ। আর এখানে আমরা ডিসকাস করলাম হলো ট্যান থিটা ইজ ইকুয়াল টু মিউ। তোদের কি দেয়, তোদের কোশ্চেন দেয় এরকম টাইপের, তোদের দেওয়া থাকে হলো ফর এ সার্টেন অবজেক্ট অ্যান্ড টেবিল, তোকে দেওয়া থাকে হলো, তোকে দেওয়া থাকে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অফ রিপোজ, তোকে দেওয়া থাকে মনে কর সে ফর এক্সাম্পল 30 ডিগ্রি। তোকে এখন চায় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বের করতে বলে। দেখ একটু ভালো মতো দেখ, এইটা ছিল, আর এর আগের স্লাইডে আমি তোর সাথে ডিসকাস করলাম ট্যান ট্যান ফাই ইজ ইকুয়াল টু মিউ। তাহলে লেখা যায় না ট্যান ফাই ইজ ইকুয়াল টু ট্যান থিটা, ট্যান থিটা। তাহলে লেখা যায় না ট্যান ফাই ইজ ইকুয়াল টু থিটা। মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ফ্রিকশন অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিপোজ। এটা ইম্পর্টেন্ট, তোদের এক্সাম পয়েন্ট অফ ভিউ এটা ইম্পর্টেন্ট। তাহলে তোর এখানে অ্যান্সার কত হবে যদি সেম হয়, তাহলে এইটা হবে অ্যান্সার কত, সেম 30 ডিগ্রি। আর তোকে যদি চায় মিউ, তাহলে বলবে কি ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রির মান এখানে বসা দিবি। ওকে, এইটা হলো আমাদের এইটা হলো আমাদের অ্যাঙ্গেল অফ রিপোজ। বোঝা গেল এতটুকু? পুরো টপিকটা বোঝা গেছে? আচ্ছা, এবার নেক্সট টপিকে আসি। আচ্ছা, এই টপিকে আসার আগে আমি তোদের সাথে একটা জিনিস এখানে ডিসকাস করব। যেমন যেমন মনে কর মনে কর এক্সাম্পল, এটা হলো আমি এক্সাম্পল নিতেছি। এক্সাম্পল, মনে কর আমি বললাম কোনো একটা টেবিলের উপর এই একটা অবজেক্ট আছে, এই টেবিল আর উপরে অবজেক্ট, এই অবজেক্টের ওয়েট হলো ডাব্লু, এইটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, মনে করো একটা সুতা লাগায় তাকে টানা হইতেছে, তাহলে এই টানার ফলে এর মোশনের টেন্ডেন্সি কোন দিকে হবে, এইদিকে। এটা হলো মোশন। আমি এটা রিমুভ করি, এটা মোশন হলো
যা মোশন বুঝতেই পারছি, আগে সামনের দিকে আগাইতেছে। এই অ্যাঙ্গেলটা মনে কর, এই অ্যাঙ্গেলটা মনে কর আলফা। ওকে, আর এই ফোর্স, এই পি এর মানটা আমরা বের করবো। ওকে, শুরু করি। আর তোকে দেওয়া আছে গিভেন 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 তোকে মিউ দেওয়া আছে, মিউ তোকে দেওয়া থাকবে, মিউ তোকে দেওয়া আছে, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন তোকে দেওয়া আছে। তাহলে দেখ, এই ফোর্সটা এখানে দিতেছিস, যাই করিস না কেন এইখানে একটা রিয়াকশন জেনারেট হবে। রিয়াকশন। আর আর এখানে একটা ফ্রিকশনাল ফোর্স এফ ইজ ইকুয়াল টু মিউ আর জেনারেট হবে। এই ফোর্স পি কে দুইটা উপাংশে ভাগ করে নেই। এই একটা গেল, আর আরেকটা এই গেল। ওকে, যার সাথে অ্যাঙ্গেল আছে সে হলো পি কস আলফা, আর এটা হলো পি সাইন আলফা। এতটুকু বোঝা গেছে? এখন দেখ, লেখা যায় না আর প্লাস পি সাইন আলফা ইজ ইকুয়াল টু ডাব্লু, এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু ডাব্লু, মানে আর ইজ ইকুয়াল টু, ফার্স্টে আর এর মানটা বের করে নিবি, ডাব্লু মাইনাস পি সাইন আলফা। ওকে, লেখা যায়। এখন দেখ তো, এই এক্স অ্যাক্সিস বরাবর লেখা যাইতেছে না, পি কস আলফা ইজ ইকুয়াল টু মিউ আর, লেখা যায়। ওকে, লেখা যায়। তাহলে দেখ তো, এখানে পি কস আলফা, আর এর জায়গায় কি লেখা যায়, মানটা তো বের করলি, ডাব্লু মাইনাস পি সাইন আলফা। তাহলে মিউ ডাব্লু মিউ পি সাইন আলফা, এটাই হলো পি কস আলফা। এটা প্লাস আছে, এই পাশে আসলে কি, এখানে মাইনাস আছে, এই পাশে আসলে কি প্লাস হবে, পি কস আলফা প্লাস মিউ পি সাইন আলফা মিউ ডাব্লু। পিটাকে কমন নে, কস আলফা মিউ সাইন আলফা মিউ ডাব্লু হইল। তাহলে এখান থেকে এটা নেক্সট নেক্সট লাইনে লেখা যায়, তোর এখানে লিখতেছি আমি, এই নেক্সট লাইনটা এখানে লিখলাম, পি ইজ ইকুয়াল টু মিউ ডাব্লু বাই কস আলফা প্লাস মিউ সাইন আলফা, লেখা যায়। এটা হলো আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। ওকে, এতটুকু ঠিক আছে। বাট তোকে চাবে ফাইন্ড পি মিন, পি মিন অ্যান্ড অ্যান্ড আলফা, মানে পি মিনিমাম কখন হবে। বললাম যে পি কে যদি মিনিমাম হইতে লাগে, কোনো সব, কোনো একটা মনে কর, মনে কর একটা সংখ্যা কোনো একটা রেশিও আকারে আছে, তাহলে নিচেরটার মান যতক্ষণ না ম্যাক্সিমাম হবে, এটা কিভাবে ছোট হবে, তাই না? তো আমি বললাম যে ফর পি মিন, ফর পি মিন cos alpha plus mu sin alpha should be maximum, should be maximum। তাহলে একে যদি ম্যাক্সিমাম হইতে লাগে, তাহলে ডেরিভেটিভ অফ, ডেরিভেটিভ অফ, এখানে একটুখানি বুঝে নে,
এটা কিন্তু তোর মিউ, হ্যাঁ। ডেরিভেটিভ অফ এইটা উইথ রেসপেক্ট টু ভ্যারিয়েবল কি আছে এখানে, আলফা, ম্যাক্সিমাম মিনিমাম ছোটবেলায় করছিলি, এটাই করতেছি, জিরো। তোর এইটাকে ম্যাক্সিমাম হইতে গেলে এইটার ডেরিভেটিভ, ভ্যারিয়েবল এখানে কি আছে, মিউ কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে, মিউ মনে রাখবি, মিউ অলওয়েজ কনস্ট্যান্ট, ঠিক আছে, মিউ অলওয়েজ কনস্ট্যান্ট, মিউ কোনো সময় চেঞ্জ হয় না, দুইটা সারফেস যতক্ষণ না চেঞ্জ হইতেছে মিউ চেঞ্জ হবে না। তাহলে ভ্যারিয়েবল আছে কি আলফা, তাহলে আলফার সাপেক্ষে ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু জিরো হবে ফর ম্যাক্সিমাম কন্ডিশন। তাহলে ডেরিভেটিভ কর, কস এর ডেরিভেটিভ কত হইতেছে, কস এর ডেরিভেটিভ কত হইতেছে বল, সাইন, মাইনাস সাইন আলফা, আর এখানে মিউ, সাইনের ডেরিভেটিভ কস আলফা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে এই মাইনাসটা এসে গেলে প্লাস মিউ কস আলফা সাইন আলফা মিউ সাইন বাই কস, তাহলে কত হয় টেন আলফা। এইটা হলো সেই কন্ডিশন, এইটা হলো সেই কন্ডিশন যখন তোর মানে বুঝাইতেছে এইটা, তোর এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, আলফা এমন আলফা যাতে সেটা হলো ট্যান আলফা করলে মিউ আসে, আমাকে বলতে পারবি এই আলফাটা কি, এই আলফাটাকে লেখা যায় না অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এই আলফাটাকে লেখা যায় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে যখন এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের সমান হয়ে যাবে তখন আমরা পি মিনিমাম দিতে পারবো। আর ভ্যালু অফ পি মিনিমাম কত হবে, এই নিচের যে ভ্যালুটা সেটা ম্যাক্সিমাম হবে, এই ভ্যালুটা হবে ম্যাক্সিমাম, আর এই ম্যাক্সিমাম ভ্যালুটা হবে হয় হলো 1, ঠিক আছে, এই ম্যাক্সিমাম ভ্যালুটা হয় হলো 1। তার মানে আমি বলতে চাইতেছি এখান থেকে তুই যদি বের করিস, কোথায় লিখে, এখানে লিখে দিই, নাহলে তাহলে পি মিন ইজ ইকুয়াল টু মিউ ডাব্লু cos alpha plus mu sin alpha where theta, থিটা না তো এখানে আলফা ছিল, আলফা ইজ ইকুয়াল টু tan tan ইনভার্স মিউ। এই কন্ডিশনটাতে আমার আমার পি মিনিমাম হবে, ঠিক আছে, এটা হলো আমাদের পি মিনিমাম হবে। নিশ্চয়ই এটা বোঝা গেছে। তাহলে এর পরের আমি যে ভিডিওতে আমি তোদের সাথে এই চ্যাপ্টার রিলেটেড, এই চ্যাপ্টার রিলেটেড আমি নিউমেরিক্যাল ডিসকাস করব। আমি আরেকবার তোদেরকে দেখাচ্ছি, ফার্স্টে আমরা কি কি শিখলাম, টাইপ অফ ফ্রিকশন শিখলাম, রিলেশন বিটুইন হলো অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড ফ্রিকশনাল ফোর্স আমরা শিখলাম, এর রিলেটেড গ্রাফটা আমরা বুঝলাম, আমরা বুঝলাম যে হলো অবজেক্ট কোনো একটা অবজেক্টের উপর যতক্ষণ না ফোর্স দেওয়ার ফলে ও মুভ করতেছে তার আগের পর্যন্ত একে স্ট্যাটিক কন্ডিশন বলা হয়, আর ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন কি বলা হয় হলো লিমিটিং ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন বলা হয়, এটা আমরা দেখলাম। নেক্সট স্লাইডে আমরা দেখলাম হলো ল অফ ফ্রিকশন। ল অফ ফ্রিকশনের মধ্যে খুব ইম্পর্টেন্ট আমি বলতেছি হলো সারফেসের এরিয়ার উপর ডিপেন্ড করে না, এই ইকুয়েশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই ইকুয়েশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তারপরের স্লাইডে আমরা দেখলাম হলো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, নেক্সট স্লাইডে দেখলাম আমরা হলো অ্যাঙ্গেল অফ রিপোজ, আর নেক্সট স্লাইডে আমরা দেখলাম হলো একটা এক্সাম্পল। এর পরের দিন আমরা আমরা হলো পরের ভিডিওতে আমরা ডিসকাস করব এই চ্যাপ্টারে কতগুলো নিউমেরিক্যাল নিয়ে। ওকে, গুড বাই।